দীঘা ভ্রমণের প্রথম পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে আমরা কিভাবে দীঘা স্টেশন অবধি পৌঁছলাম। এই পর্বে আমরা শেয়ার করতে চলেছি আমরা কিভাবে দীঘা স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছলাম, কোন হোটেলে ছিলাম এবং আমরা কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সেদিন সকালবেলা অবধি, তা থাকবে এই পর্বের মধ্যে। আপনারা যারা এর আগে দীঘা গিয়েছেন তারা হয়তো জানবেন যে দীঘা স্টেশন থেকে বেরোলেই দুপাশেই কিন্তু একেবারে টোটো স্ট্যান্ড আর অটো একেবারে ছড়াছড়ি। আর এখান থেকেই আপনাকে ধরে নিতে হবে ওল্ড দীঘা যাবার টোটো বা অটো, বা আপনি নিউ দীঘা স্টেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নিউ দীঘার জন্য ধরতে হবে। তবে নিউ দীঘার যে সব হোটেলগুলো রয়েছে সেগুলো ধরার জন্য কিন্তু আপনাকে অটো টোটো না নিলেও চলবে, আপনি হেঁটে হেঁটেও দেখে নিতে পারেন আপনার প্রিয় হোটেল। যাই হোক, আমরা থাকতাম ওল্ড দীঘায়, সেই কারণে আমরা কিন্তু ওল্ড দীঘার টোটো ধরে নিলাম। এইখান থেকে আপনি টোটো ধরার সময় তাদের সাথে একটু দর কষাকষি করে নেবেন। নতুন লোক দেখলে এরা কিন্তু একেবারে ভালো হাঁকিয়ে চেয়ে নেয়, 30 টাকা 35 টাকা যা খুশি তাই চেয়ে নেয়। এখান থেকে মাথা পিছু 20 টাকার বিনিময়ে আপনি কিন্তু ওল্ড দীঘায় পৌঁছে যাবেন, আর এই রাস্তায় আপনি অনেক কিছুই কিন্তু দেখতে পেয়ে যাবেন। যাই হোক, আমরা এই ওল্ড দীঘায় পৌঁছেই কিন্তু এক দালাল কাকুর খপ্পরে পড়ে গিয়েছিলাম, কারণ সে আমাদের বলেছিল হোটেল দেখাবে। এবার হোটেল দেখানোর নাম করে এত ভিতরে নিয়ে গেল যে হাঁটতে হাঁটতে পায়ের একেবারে অবস্থা খারাপ। তবে আমরা কিন্তু ওনার দেখানো সেই হোটেলটি নেইনি, আমরা অনেকটি কাছে এসে জাহাজবাড়ির পাশে একটি হোটেল নিয়েছিলাম, আর সেখানেই আমরা কিন্তু পার ডে 600 টাকার বিনিময়ে এই ঘর পেয়ে গেছিলাম। তবে আমাদের দুর্ভাগ্যবশত আমরা যেহেতু পরের দিনই ট্রেন ধরবো, কিন্তু সেই ট্রেনটি সন্ধ্যার দিকে, তাই আমাদের 2 দিনের ভাড়া দিতে লেগেছিল। অতএব 600-600-1200 টাকা। হোটেলের রুমগুলি দার্জিলিংয়ের মতো অত সুন্দর না হলেও মোটামুটি চলে যাওয়ার জন্য, যেহেতু একদিন থাকবো তাই সেরকম কিন্তু ম্যাটার করলো না। এরপর আমরা রেডি হয়েই কিন্তু বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে আমরা লাঞ্চ করে যাব, কারণ অলরেডি 2টো বেজে গিয়েছিল আর খিদেতে একেবারে পেটে টান টান উত্তেজনা। আর এমন সময় আমরা ওই রাস্তার উপর ঠিকানা পেয়ে গেলাম মা ভবতারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। আর এই রেস্টুরেন্টটিতে ঢুকেই কিন্তু তাদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছিল, আর সস্তায় খুবই ভালো খাবার তারা কিন্তু পরিবেশন করছিল। বন্ধুরা, বলতে গেলে অনেক সস্তা। তবে এবছর কিন্তু আমরা পুরো দীঘা ট্রিপটাই হোটেলে খেয়ে কাটিয়েছি। অন্য বছর যখন 2-3 দিনের জন্য ঘুরতে যাই তখন কিন্তু আমরা ওই দীঘা স্টেশনের পাশেই একটি নেহেরু মার্কেট নামে একটি বড় মার্কেট আছেন, যারা দীঘায় আগে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন। আর সেই নেহেরু মার্কেটে সমস্ত রকমের ব্যবস্থা পাওয়া যায়। আপনি ওখান থেকে মাছ, মাংস, চাল যা কিনবেন তাই বানাতে দিলে আপনাকে একদম সুমূল্যে খুবই ভালো মতো সেসব রান্না একেবারে বাড়ির স্বাদে বানিয়ে খাওয়াবে। এই হোটেলটিতে খেতে ঢুকে আমরা কিন্তু একেবারে অবাক, কারণ অনেক রকমের খাবার এখানে অ্যাভেলেবেল ছিল। তার মধ্যে আমরা রুই মাছের যে থালিটি রয়েছে ওটি নিয়ে নিলাম, আর রুই মাছের থালি নিয়ে দেখলাম মোটামুটি 2 রকমের তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, ডাল, চাটনি, পাঁপড়, সাথে মাছ তো আছেই, কোনো কিছুর অভাব ছিল না। একেবারে পাত ভরা খাবার, আর আপনি যতবার ভাত চাইবেন, যতবার তরকারি চাইবেন সব অ্যাভেলেবেল। শুধুমাত্র আলু ভাজাটা দিতেই একটুখানি কার্পণ্য করছিল, তাও কিন্তু 2-3বার এসে দিয়ে গেছে। যাই হোক, পেটে কিন্তু খাবার দেওয়ার পরে পেট যখন একেবারে শান্ত হয়ে গেল তখনই কিন্তু আমরা রওনা দিলাম দীঘার সেই পাড়ের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা দেখে নিলাম দীঘার এই স্পেশাল যে হোটেলটি রয়েছে এই হোটেলটি। জানেন তো, এই হোটেলটির যদি আপনি একদম টপে ওঠেন তাহলে সমুদ্রটিকে এত সুন্দরভাবে দেখা যায়। এই হোটেল ব্লু ভিউ কিন্তু একেবারে সমুদ্রের পাশে, আর এর জন্যই এটির কিন্তু ভাড়া অনেক টাকা, অলমোস্ট 1500-2000 টাকা তো পার নাইট হবেই হবে। তবে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি, কারণ এত বাজেট নিয়ে আমি কোনোদিন দীঘা যাইই না। আরেকটি কথা হলো, আজ থেকে 7-8 বছর আগে আপনারা যারা দীঘা গিয়েছেন তারা কিন্তু আজকের দীঘাকে চিনতেই পারবেন না। আজকের দীঘা অনেক সুন্দর, অনেক মডার্ন, অনেক উন্নত, আর এইসব দোকানপাট তো এত সুন্দরভাবে আজকাল সাজিয়ে দেওয়া হয়েছে যে আপনি সেখানে গেলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। তবে সেদিন যেহেতু শনিবার ছিল, আর এই উইকেন্ডে কিন্তু দীঘা প্রত্যেক উইকেন্ডেই সেইভাবেই ভিড় হয়, জনগণ একেবারে সেখানে মাথা খারাপ করা ভিড় করে তোলে। আর এই কারণে কিন্তু সমুদ্র নিরাশ করেনি কাউকে, সমুদ্র একেবারে ফুলে ফেঁপে উঠছিল সেই দিন, আর ঢেউগুলো মনে হচ্ছিল পুরো দীঘা চত্বরকে ভাসিয়ে দেবে।
জানেন তো আজকের দিনে দীঘাটি এত উন্নত হলেও একসময় কিন্তু এটি ছিল একটি অজপাড়াগা গ্রাম। কালীন এই দীঘাটি ছিল বীরকুল নামে চিহ্নিত, আর এই বীরকুলকেই পরবর্তীকালে লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু নতুনভাবে তৈরি করলো। আর এরপরে 1989 সালে 7th 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে এই দীঘা চত্বরটিকে আরও উন্নত করা হয়। 5 ইয়ার প্ল্যানের মাধ্যমেই কিন্তু এই দীঘা চত্বরটিকে একটি বায়োডাইভার্সিটিতে পরিণত করা হলো। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর সৌন্দর্যায়নের জন্য অনেক কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। দেখেছেন, আপনাদের সাথে দীঘার ইতিহাস বলতে বলতে আমি ভুলেই গিয়েছি যে আমার ওয়াইফও কিন্তু প্রায় 10 বছর পরে এই দীঘায় গেল। আর এই সব কিছুর মধ্যে আমরা সবাই কিন্তু বেশ খুশিতেই ছিলাম, কারণ এই দীঘাতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্নান করতে নামার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এরপরেই কিন্তু আমরা এত সুন্দর ঢেউ দেখে ঝপাঝপ জলে নেমে গেলাম। আর জলে নেমেই তো শুভ্রা আর আমার ভাই জলকেলি করা শুরু করে দিল, আর আমার ভাইকে সেই জলকেলি থেকে উদ্ধার করছিল আমার ওয়াইফ। যাই হোক, এই পর্বটিতে আমরা দেখালাম যে আমরা দীঘায় পৌঁছে কোথায় থাকলাম, কিভাবে গেলাম এবং কী খেলাম, কিভাবে স্নান করলাম, সব কিছুই কিন্তু দেখালাম এই পর্বটির মধ্যে। পরবর্তী দীঘা ভিডিওগুলি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, অতএব এই ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।